What is your name? How old are you? What was your family background? What was your educational background? বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। বর্তমান আমার বয়স ৭৪ বছর চলছে রানিং। আমার পারিবারিক শিক্ষাগত যোগ্যতা ওই সময় নাজিম দিন কলেজের ছাত্র, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। যুক্তিকা ওই সময় দেখেছি যখন যুক্তিকা লাগলো আমি চারিদিকে ঠিক দেখছি কীভাবে কী পাকিস্তানি যে আর্মি পার্সন তারা টহল দিচ্ছে। প্রত্যেকটা সময় আমাদের প্রাপ্ত বিরোধী অবস্থা ছিলাম কখন, কারণ আমাদের বয়স তো মানে একদম ইয়াং, কখন ওদের নজরে আসলে তো আমাদেরকে ভেঙে দেবে পড়ে এই মুখে উঠা। ওই সময় রাজাকার আলোদর ছিল, সবসময় ওরা খোঁজ রাখতো। হ্যাঁ, কোথায় বসি কোথায় কী বসছি আমাদের এবার দেখতো। ওই সময় আমি বিবাহিত ছিলাম না, আমি ব্যাচেলার ছিলাম। আপনার কোনো সন্তান, যেহেতু বিবাহিত ছিলাম আমার কোনো সন্তানও প্রশ্ন আসে না। আর এরপরে আমি মাদারীপুর ওই সময়টা মাদারীপুর ইসলাম আপনার প্রধান যুদ্ধকালীন কার্যক্রমটা ছিল, তো মূলত আমি ছাত্রই ছিলাম ওই সময়। আমি কেন আমি ওখানে ওই কার্যকলাপ বেশিলাম যুদ্ধ যাওয়ার জন্য ব্যস্ত হলাম, সেটা এক পর্যায়ে আমার ছোট ভাই, ওর নাম সাইদুর রহমান বিরু, ও অ্যাক্সিডেন্ট করলো বাড়িতে। ওকে আনতে গিয়ে ওকে মাদারীপুর নিয়ে আসলাম। মাদারীপুর নিয়ে আসার পর পাটা ভেঙে গেল, ছিলাম। এক পর্যায়ে তখন এসে দেখি যে এমন টহল চলছে যে কোনো সময় আমি ভয় খেয়ে যেতে পারি। সেটা ছিল জুন মাসের মধ্যে। তখন আমি ছোটো ভাইকে রেখে আমি বাড়ি ছেড়ে দেবো। ওই সময় একটা ঘটনা ঘটল মাদারীপুরে, মাদারীপুরে আব্দুল মান্নান হাওলাদার, তো ওখানে মান্নান ভূঁইয়া এর যে বিমান যুদ্ধ বিমান থেকে যে গ্রাস ফায়ার করেছে, দেখে মনে হয় যে ওয়াল বিল্ডিংটা বিক্ষিপ্ত হয়ে গেছে। ওটা আমাদের এখান থেকে অনেক বেশি ভয় পেয়ে গেলাম আমরা। তার জন্য আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে গিয়ে এসে দেখি আবার আমার এই ছোটো ভাই নাম মিজানুর রহমান, ও তখন অনেক ছোটো ক্লাসে এসে পড়ে। দেখি ও নাই, ওকে পাওয়া যাচ্ছে না। কী হলো অনেক পরে দেখা করলো, খোঁজ নিয়ে দেখা গেলো সে অলরেডি চলে গেছে, যুদ্ধে চলে গেছে। আমার বিল ছোটো ছিল, এই জন্য চাইছিল না, কিন্তু চলে গেছে ছেলে থেকে। তাও আমি দিয়ে বর্ডার দিয়ে ওরা চলে গেছে। এরপরে তো সবাইকে আমি ডাকলাম, এক পর্যায়ে ডাকার পরে আমরা যে তারা আছে, আমার ভাতিজা আছে, ভাইনা আছে, দেখে ডাকলাম যে কী করা যায় ব্যবস্থা। কিন্তু আমাদের দেশ তো রক্ষা করতে হবে। যেভাবে চলছে চারদিকে যেই জ্বালাও পোড়া এটা চলছে, হ্যাঁ, তারপরে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। আমি যখন মাদার থেকে আসতেছি দেখতেছি এই আগুন গ্রাম করে ফেলছে, মানুষ শুধু ছোটাছুটি করতেছে। তেমনি সবাই যখন আমাদের বাড়ি ওখানে আলাপ করতেছি, তখন বলে যে হ্যাঁ তাহলে আমাদের বের করতে হবে, আমাদের জন্মদিন থাকে যা আমাদের ঘরে বসে থাকার সময় নেই। এখানেই আমাদের হলো বিয়ে হওয়ার পরে আমরা 11 জন হলাম, 11 জন হলাম। 11 জন নিয়েই আমরা এই রাত্রি ওই রাত্রি অন্ধকার রাত্রি, তখন পানি ওই বছরটা ছিল, তখন অনেক পানি, বর্ষা, নৌকা একটা নিয়ে আমরা সব রাতের অন্ধকারে দেশের কালীগঞ্জ বেনাপুর বর্ডার দিয়ে আমরা চলে যাই। তারপরে ওখান থেকে চলে গেলাম একটা কল্যাণিয়া নামক যে সাব ডিভিশন, সেই কল্যাণিয়া ওখানে আমাদের ট্রানজিট হলো। তারপরে ওখানে লিস্ট হলো, ওখানে বোধ হয় 1 সপ্তাহ ছিলাম। লিস্ট হওয়ার পর আমারই চাচাতো ভাইয়ের কাজিন, উনি একসময় বিরাম ভাইয়ে ছিলেন, উনি আমাদের গাইড দিয়ে নিয়ে গেছিলেন। তো ওখানে হওয়ার পরে 1 সপ্তাহ পরে আমাদের বাসায় যাওয়া হলো। Where did you live or work during the war? What was your main wartime activity? Were you employed outside the home or in industry? Why did you choose that activity? What kind of training were you given? What was your title? What kind of activities did you perform? শুধু সে জায়গার নাম হলো বিহারের
বৃহত্তম দেশের বীরভূম জেলার চাকুলিয়া ধ্বংসপ্রাপ্ত একটা বিমানবন্দর চাকুলিয়া, হ্যাঁ, ওখানে আমাকে পাঠিয়ে দেওয়া হলো। গেলাম ট্রেনের পরে এরপরে ওখানে প্রক্রিয়া আমরা খুব ভালো ওপেন ট্র্যাকে করে আমরা গেলাম। ট্র্যাকে যাওয়ার পথে এক পর্যায়ে আমাদের মধ্যে একজনের টেলিফোনের তার গলায় হয়ে যাওয়ার টেলিফোনটা একটা ছিঁড়ে গেলো, বেশি গেলো আর কি। তারপরে সেখানে গেলাম, যাওয়ার পরে যখন আমাদের এখানে নামিয়ে দেওয়া হলো, যেই পরিবেশে আমরা অভ্যস্ত না, আমরা তো চারিদিকে পাহাড় নিচে হলো সেই ধ্বংসপ্রাপ্ত বিমানবন্দর, চারিদিকে দেখি সেই যে বম্বিংয়ের যে অবস্থা, সেই এখন বিরাট খুশি হয়ে আছে। সেখানে গেলাম, নামার পরে আমার প্রত্যেকের গায়ে ফুসকা পড়ে গেল, চরম গরম ছিল, ফুসকা পড়ে গেল। তো আমরা সবাই বেশ ঘাবিয়ে গেলাম, দেখলাম আমাদের অস্থির লাগছিল। আল্লাহ অশেষ মেহরবানি, হঠাৎ করে দেখি বৃষ্টি আসলো। বৃষ্টি আসার পরে আমাদের সবাই একটু অসুস্থ হলাম, খাওয়া বাঁচলাম। তারপরে আমাদেরকে ওখানে যার তাবু করা যেমন তাবু ছিল, তাবুতে আমাদের নেওয়া হলো। তারপরে নাস্তার ব্যবস্থা করল। তো আমাদের খাওয়া পিনাটা রেডি হলো। সেইখানে যখনই খানা আসতে আমাদের সবাই তো চরম ক্ষুধার্ত দেখি সবাইকে একটা প্লেট দিয়েছে, প্লেটের হাতে আমরা দাঁড়িয়ে আছি। প্রথম বাড়ির কথা খুব মনে করতেছিল যে বাড়িতে আর এখানে আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো একসময় দিল, খাবার দিল, আসলাম। তারপরে এরপরে ওই দিন রেস্ট করেছি। তারপরে দিন থেকে আমাদের স্টার্ট হলো, আমাদের ট্রেনিং আসলো। ট্রেনিং বুঝিয়ে দিল কেমন কী করতে হবে। তো প্রথমে ট্রেনিং প্রথম স্টার্টই হলো আমাদের আর কি আমরা কীভাবে আমরা এইমটা করতে পারি। আমাদের রাইফেল দেওয়া হলো, সেই 303 রাইফেল দেওয়া দিল। তো ওখানে যে পাহাড় আছে, পাহাড়েও আর কি আমাদের আমার সবাই ওকে আছে। এরপর দিল যে এরপরে একটা করে এরপরে গ্রেনটা কীভাবে ছুটতে হবে, 3টা কীভাবে করতে হবে, কীভাবে করতে হবে যাতে আমরা এক্সিডেন্ট না হই। এরপর দেখলো এক্সক্লুসিভটা কী করে করতে হবে, আমাদের রেল লাইনটা কীভাবে উড়াইতে হবে বা ব্রিজ কীভাবে উড়াইতে হবে, কীভাবে ওটা অনুসরণ করতে হবে, এইখানে একটা ইয়ে করবো। তারপরে তো দৈনন্দিন যে আমরা তো ওটা আলাদা জগৎ, সেই ট্রেনিং এবং ব্যাপার হলো মাত্র 4 সপ্তাহের ট্রেনিং। সেখানে তো সব জানাবো, সেখানে আমাদের সম্ভব নয়। তো এই 4 সপ্তাহ ট্রেনিং যখন হলো, এই ট্রেনিংয়ের সময় একটা একটু মজার ঘটনা হলো। সেটা হলো ওখানে আমাদের একটা ট্রেনিং ওস্তাদের নাম ছিল বীরবল সিং, খুব দেখতে ফর্সা। তো ওটা ওকে কে আমাদের বলতে একজনের তাকে মামা বলে ডাকার পরে এখন সে খুব মজা পেতে মামা ছিল, তাকে অনেক সম্মান করতে যাবো সবাই। তো যখন সবাই মামা শুরু করলো, ওই সময় আবার হাসি, ওই সময় বলো কারণটা কি সবাই আমাকে এইভাবেই করতেছে কেন। তখন সে আমাদের মধ্যে যে আবার জানে, ও তাকে বোঝালো যে এটা মামা আসলে এটা তোমাকে গালি দিচ্ছে, বাবার শালা। এই কথা শোনার পরে সে ভীষণ খেতে গেল। সেই কথার পরে আমাদের সবাইকে শাস্তি দিল, শাস্তি দিল। আরেকটা ছেলেকে কী করবো, ওকে সে একটা খালের মতো আছে, দিক 2 পা দিয়ে তারপরে একটা গাছে ঘুরে উঠে দিল ধারের মধ্যে। তো এটা দেখা আমার তো আমার অভ্যস্ত, তো এগুলো সব কিছুর তো আমরা অভ্যস্ত। Who was your supervisor? What was your specialty at work? What did you like and dislike about it? What special rules or conventions did you have to follow? With whom did you work? If you had children, was there child care at work? If not, what arrangements did you make? Were you unionized? Were you an organizer? How did you feel about the unions? Did you develop friendships during training or the activity itself? Did you have family and friends in the service or doing war work? তারপরে তো আমার তো 8 নম্বর সেক্টর, অর্থাৎ আমরা ছিলাম 8 নম্বর সেক্টরের
এম এ মঞ্জুর, হ্যাঁ কাজের জন্য এম এ মঞ্জুর, তারা আমরা ছিলাম। হ্যাঁ, আমাদের কমান্ডার নাম ছিল এম এ মঞ্জুর। তাকে যদিও আমরা ওখানে হাতে দেখিনি, তো আমাদের বাঙালি ট্রেনারও ছিল। আমি আপনি কার সাথে কাজ করছি বলতে, আমরা তো আমার সাথে আগে ছিল গিয়াসুদ্দিন হালদার, ও ছিল কমান্ডার, আমাকে বলা হলো টুয়েসি, মানে আমি সেকেন্ড কমান্ডার। এইভাবে তারা ইয়া করলো। এরপরে ওখান থেকে ট্রেনিং দেওয়ার পরে আমাদেরকে বললো ঠিক আছে আপনারা যেতে পারেন, আমাদের ওখান থেকে ফ্রেশ করা যাওয়ার পরে আবার ব্যাক করলাম সে পশ্চিমবঙ্গে একদম দত্তপ্রিয়া জায়গা, দত্তপ্রিয়া যেখানে অস্ত্র দিতে আমাদের সবাইকে অস্ত্র বুঝিয়ে দেওয়া হবে। তো ওখানে আসার পরে আমাদের দিয়েও সেই অস্ত্র আমি ভাগে পেলাম এসএলআর, এসএলআর লাইট এসএলআর আর অন্য রকমের রাইফেল, যে তার যেটা এসএনজি ফেলেও আমার যে কমান্ডার ওকে দেওয়া হলো এসএনজি। তো এটা নিয়ে আমরা তারপরের দিনই চলে আসলাম দেশে আসার পরে তখন আজানের কিছুক্ষণ আগে, ফলে তার কিছুক্ষণ আগে আমি কি মনে আসলো, আমি একটা ফায়ার করলাম এছাড়া থেকে, তা না বুঝেই করেছি। তো মা তখন ঘুমিয়েছিল, সে এসে বাবা তুমি এসেছো, বাবা তুমি আসছো, এটা করে আমাকে খুব জড়িয়ে এলো, জড়িয়ে ধরে সে কেঁদে দিল। তো এটা তো বিরাট স্মৃতি, যাবে না। তারপরে আপনার আমি শ্রমিক ইউনিয়নের সদস্য এখানে ছিলাম না, ওই সমস্ত মধ্যে ছিলাম না আমি। আর বন্ধু ওই সময় ট্রেনিং অবস্থা তো বন্ধু তো আমাদের মাথায় ছিল না, কার সাথে বন্ধু হবে কী হবে। হ্যাঁ, বন্ধুদের কেউ সেনাবাহিনীতে সরাসরি ছিল না, কেউ ছিল না। How did you feel about the war? What were your family's or friends' feelings? Did you live with family or friends or co-workers? In what ways did the war change your activities or habits? Were you or others in your community treated differently because of your gender, ethnicity, race, or other factors? If so, how did you or others react? What were some of the first changes in your life after the war started? What different responsibilities did you have to take on? যুদ্ধ সম্পর্কে যে অনুভূতি আমার ছিল তা কী বলো, তা আলাদা জগৎ। হ্যাঁ, আমরা দেশের মধ্যে আসার পরে শিবচর পাঁচচর একটা জায়গা আছে, ওখানে গিয়ে আমরা একটা ক্যাম্প করলাম, সেখানে থাকতে শুরু করলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ক্যাম্পটা করলাম আমরা পাট খেতের মধ্যে গিয়ে, যেখানে একটা স্কুল আছে। ভয়ে, যেহেতু আমরা তখন তো আর্মিতে ভয় করছি না, আমরা ভয় করছি শুধু রাজাকার আবহাওয়ার শামস এদেরকে খুব ভয়, কারণ কখন কী বলে দেয় তো আমাদের আর খুব ভয়। সেভাবে ধারাবাহিকতা আমার সারা রাত্রি জেগে আমরা পাহাড় থাকতাম দেখে আছে কিনা। আমার সম্প্রদায়ের অন্যদের নিয়মিত যে যত পরিচয়, এটা তো আমার সাথে চায় না। হ্যাঁ, বলছিলাম যুদ্ধ শুরু হওয়ার পর আমার জীবনের যে পরিবর্তনগুলো হয়েছে দেখেছি, ভালোই লাগছে। একটা আমরা ওই পরিবেশে গিয়ে তো আমরা কেউই অবস্থা না রাইফেল নিয়ে একটা হল দিচ্ছি। আর বিশেষ করে সবসময় দেখেছি, তো ওই যেটা বলতেছিলাম যে রাজাকার ওরা গেছে। আর ওই সময় দায়িত্ব বলতে তো এটাই আমাদের দায়িত্ব ছিল, পালা করে আমরা শুরু গেছি ইয়ে করে গার্ড সারা দিয়ে জেগে এটা করেছিলাম। What social activities were you involved in at work or after work with co-workers? How did you entertain yourself outside of work? Did you or others get married during the war time? What were the weddings like? Did you worry that our side might not win? Did you know anyone who was killed or wounded in the war?
tell me about corresponding via letters or otherwise with friends or family in the service. What effect did the war have on your physical and mental health or others you know? সহকর্মীদের কার্যক্রম সবাই সবার সাথে কোঅপারেটিভ যুক্ত ছিলাম। বিনোদন বলতে তো কোনো ব্যাপারই ছিল না, এটা তো বিনোদন তো কিসের বিনোদন, আমার তো নিঃস্বাধীনের চিন্তা কোনো বিনোদন ছিল না। আর অন্যান্যরা আমার সাথে অন্যরা যা ছিল তারাও সবাই অবিরত ছিল আমরা। হ্যাঁ, আর ভয় জিনিসটা তো ওই সময় আমার ছিল না। আমাদের খালি মনে হয় এই যুদ্ধে আমাদের জয় করতে হবে, আমরা জিতবো, একটা মনোবল কিন্তু আমাদের সবাই ছিল যে আমরা ইনশাল্লাহ জিতবো, আমাদের দৌড়া পাবো না। আমি যখন চিনতাম না তো আমরা যারা আসলাম সবাই চিন্তা মোটামুটি আমরা একটা অন্তর্ভুক্ত হয়ে গেছি। বিশেষ করে আমরা 11 জন যারা ছিলাম, আরও অন্যান্য যখন অপারেশন করি আমাদের নিজস্ব থানা বা উপজেলা এখানে আমরা অপারেশনে যাই, সেটা ওই এক পর্যায়ে আমরা ক্যাম্প থেকে আমাদের যাত্রার বাড়িতে গিয়েছি। ওই সময় হঠাৎ করে নভেম্বরের এটা 25 তারিখ 11টার সময় একটা নিউজ চলে আসলো যে এই মুহূর্তে আমাদের থানা অপারেশন দিতে হবে, সবাই প্রস্তুত হতে কি খাওয়া দাওয়া করে আমরা সেখানে চলে গেলাম। হ্যাঁ, চলে গেলাম রাতের অন্ধকার, যেতে ঘোরাতে চারিদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। আমরা তো ওখানে অ্যাম্বুসে গেলাম ফায়ারিং হতে, তার শাস্তি ফায়ারিং ছিল। তখন কিন্তু ওখানে পানি একটু পানি, ওই বছরটা ছিল পানি হয়েছিল। তো ফায়ারিং হতেছে, ফায়ারিং হওয়ার পরে আমরা বলো ফায়ারিং হতেছে, এমন সময় দেখা গেল যে ওই আমার পাশে ছিল আমার একটা ভাতিজা আব্দুল মজিদ হাওলার নাম, আর অন্য পাশে ছিল একটা ভাই নাম মোশারফ হোসেন। ওরা হঠাৎ করে যাচ্ছে, ওরা যে আমাদের যে থানার বিল্ডিং মেশিন গান গুলি করেছে, গুলি করে হঠাৎ করে ওদের 2 পায়ে গুলি লেগে গেল, আমি মাঝে। তো হাত আছে আল্লাহ বাসায়, আমি মনে হয় 20 ফিটের মতো হবে, মাটিগুলো দেখি লাফে উঠতেছে, এমন সবাই ওদিক বাড়াতো থাকতেছে, শান্তি বেড়েছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি, আমরা মানে ওটা সত্যমুক্ত হয়ে গেলাম। তো এখানে একটা মজার কাহিনী আছে, সেটা হলো মঞ্জু খালিফার নাম, উনি যে হানাপাতলা ছিলেন, উনি দৌড় দিয়ে একটা বাঁশের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। তো আমরা সবাই চিল্লাচিল্লি করছি, ভাই এটা একটু এসে করে না, এটা করে নিতে না। হ্যাঁ, উনি জোগাড়টা গেছে। তখন বললো যে না, আগে তো বাঁশে লাগতে হবে, তারপর না আমার গায়ে লাগবে। হ্যাঁ, এই কারণে তারপর তাকে ওখান থেকে ফিরে আনা হলো। Do you think that medical care changed because of the war? Did you have any worthwhile experiences because of the war? What was the most memorable experience? Most memorable character? Most humorous experience? আর চিকিৎসা সেবা, ওর সময় চিকিৎসা সেবা তো এলোমেন্ট, চিকিৎসা সেবা আমরা কোথায় পাবো, কী হবো? ওই যে বললাম আমার ভাতি জায়গা, ওদের চিকিৎসা গুলি করে ওদেরকে নিয়ে টানাটানি আমি ওদের নিয়ে গেলাম। তো ওখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো, অনেক কাছে একটা নেওয়া হলো। আর সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা, এটাও তো একটা স্মরণীয় অভিজ্ঞতাই বলছে। আর হাস্যকর অভিজ্ঞতা যেটা বললাম, ওই গেল হচ্ছে একটা বাঁশের আড়ালে দিয়ে দাঁড়াইছে, বলে যে ওটা লাগতে হবে, তারপর না আমার গায়ে লাগে। এটা নিয়ে আমরা যুদ্ধের কারণে শুধু বন্ধুদের অভাব, অত্যধিক স্বাভাবিক, আমরা বন্ধু বান্ধবের তো পাইনি। Did childcare activities change for mothers? Tell me about shortages and rationing for food and gas. Did you have a victory garden or other ways to get enough food? How did you cope with wartime shortages? Tell me about recycling rubber, beads, or other commodities. To what extent was there hoarding or black market activity in your area? আর মাতাদের জন্য
শিশু পরিচর্যার ব্যাপারটা এটা তো আমার যায় না, ওই সময় তো আমরা দেখি নেই। আর খাদ্য ঘাটতি, গ্যাসের ঘাটতি, গ্যাসটা প্রশ্ন ছিল না। তবে খাদ্য যোগান সম্বন্ধে আমাকে বলুন, খাদ্য যোগানটা আমরা যখন ছিলাম, ট্রেনিং না, যখন আমরা দেশের ক্যাম্পে ছিলাম বা আমরা যুদ্ধকালীন অবস্থায় দেশের প্রতি ছিলাম, আমাদের খানাটা কিন্তু আমাদের এত কপারেশন করেছে, সবার বাড়ি থেকে খাবার পাঠাই দিত, আমরা খেয়েছি। যাওয়ার সময় যখন যশোর তখন খেয়ে একটা ঘটনা করেছে, দেখছি আমাদের তারা এতটাই সহায়তা করছে যা কল্পনার বাইরে। বেশি সাথে মরে বা ফাঁসি জবাই করে খাওয়াইছে যে হ্যাঁ আমরা মুক্তির দেশ স্বাধীন করতে যাচ্ছে, এরকম করে আমাদের খুব যত্ন করেছে আর কি। এটা ভোলার নয়, সারা দিন আমাদের থেকে তাদের অবদান না থাকে আমরা কিছুই করতে পারতাম না, না। যে কোনো সময় আমাদের সমস্যা ছিল যে ঘাটতি ছিল, আমাদের প্রচুর পরিমাণে আমাদের অ্যানিমেশন দরকার ছিল, বুলেট, তারপরে অস্ত্র শস্ত্র যেটা ছিল সেটা আমাদের অনেক কম ছিল। এটা আরও যেহেতু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে রেন্টও আনতে পারিনি, বুলেট দিয়েছে, এটাও ম্যাগজিন সবার সাথে, এটা আমাদের একটা ঘাটতি মধ্যে ছিল। যুদ্ধের সময় যে রেডিও থেকে, তখন তো রেডিও তো খুবই কম ছিল, তো মাঝে মাঝে যে যেটা শব্দ আসতো ওখানে এমআর আক্তার মুকুল নামে, হয়তো আপনারা শুনবেন, এমআর মুকুল, উনি রেডিওর মাধ্যমে ওনার যে মেসেজগুলো আমরা পাইতাম কোথায় কী হচ্ছে, তো এটা শোনার পরে আমরা ভীষণভাবে উজ্জীবিত হইতাম। কোথায় কী হচ্ছে, আমি কোথায় মারা গেল, আমাদের অভিযান কোথায় কী আছে, আগে ওরা পালাই যাচ্ছে, উনি বলতেন, তখন আমরা সাংবাদিক উজ্জীবিত হইতাম। আর যুদ্ধকালীন সময় চাকরি করতে আন্তর্জাতিক চাকরি করতাম না, তো ছাত্র ছিলাম। How did you feel about war news from news videos or radio? How did you feel when the war ended? What did you do when you heard the news? Where were you on VJ Day? Did you keep your job or continue other wartime activities after the war? Is there one thought about your wartime experience that you want to share with future generations? হ্যাঁ, আমরা তো দিয়েছি একটা আকাঙ্ক্ষা নিয়ে, দেশ সুন্দর চলবে, দেশ সুন্দর চলবে, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো চলবে, দেশের কোনো হাতেন এটা চলবে না, সুন্দর দেশ চলবে। কিন্তু এগুলো তখন আমরা সেই জিনিসটা করেছি, যদিও আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়, কিন্তু আপনার দুই দেশের প্রয়োজনদের কাছে অনুরোধ যে আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশ তো মায়ের সমস্ত দেশ আছে, আমরা একটা ভূখণ্ড যেভাবে পেয়েছি, তো এই ভূখণ্ড রাখতে দেশ জন্য যখন যা প্রয়োজন সে প্রস্তুত থাকতে হবে, সুন্দরভাবে যাতে গড়ে তোলা যায় সেই মনোবল, সেই ইচ্ছা থাকতে হবে। What was your strongest memory of the war? When did you feel most afraid? Do you remember a time that you laughed? What was your most exciting or terrifying or amusing moment in the war? How did you feel when victory was announced? At the time, how did you feel about the Pakistanis? Is there anything else I should ask you? Is there anything that you would like to add on this subject? যুদ্ধের সবচেয়ে বড় স্মৃতি যুদ্ধকালীন সময় যে স্মৃতি আমি বললাম, আমি তো পায়ে গেছিলাম, একটু ঘুরে পুনরাবৃত্তি করছি আমি, এটি আমার একটা স্মৃতি। কী হয়েছে, ওরা তো দুজন সময় একটা ছেলে জাহাঙ্গীর করে নাম মনে করছে, জাহাঙ্গীর মারা গেল, মারা গেল। আর যেদিন মারা গেছে তখন খবর পাইনি, কিন্তু ওই ছেলে মারা গেল। মারা গেলে ও একটু বোকামি করলো, একটা আমি পার্সন, ও পিছনে সে ধাওয়া করতেছিল, তো ও ই করে ফিরে এসে ওকেই গুলি করলো, তো এই অবস্থায় সেটা মারা গেল। আর সবচেয়ে ভীত কখনই ছিলাম না, কারণ আমার কেমন যেন একটা সবসময় মনোবল
যে ছিল না আমরা ভীত হতে চলবে না, আর ভীত কেন, আমরা ইনশাল্লাহ জিতবো। হ্যাঁ, এই ভীতটা আমাদের কখনই কাজ করেনি। আর মনে বলছিল, সবসময় একটা মনে বলছিল যে আমরা ইনশাল্লাহ জিতবো। হ্যাঁ, যুদ্ধের সময় উত্তেজনাপূর্ণ যে অবস্থাটা ছিল, হ্যাঁ, সেটা এইটাই যেটা আমরা করলাম, যুদ্ধ অপারেশন করলাম। অপারেশন করে আমরা কী হবে, আমি কি আদৌ বেঁচে থাকবো না থাকবো, এটা ছিল আমাদের জন্য চরম উত্তেজনা। আর একটা ব্যাপার, মাদারীপুরের কথাটা পিছনে একটু বলতে হয়। এক পর্যায়ে আমাদের বাড়ি কিন্তু আমার কিন্তু 6 ভাই, সাধারণত 3 ভাই আমার মুক্তিযোদ্ধা। 3 ভাই, প্রথম ছোটো ভাই, আর যেটা ওই চেয়ারম্যান ছিলেন, এটা করছি, পরে আমি, আর পরে আমার বড় ভাই, তারা সবাই আমার কিন্তু মুক্তিযোদ্ধা। এই জন্য এই খবর হয়ে যাওয়ার পরে মাদার থেকে কিছু টার্গেট হয়ে গেছিলো আমাদের বাড়ি, আমাদের ঘরে জ্বালাতে পড়াতে, হ্যাঁ, আগুন দেওয়ার জন্য আমাদের এরকম একটা ইয়ে ছিল। বিজয় ঘোষণা যখন হলো, বিজয় ঘোষণা বৃহত্তর বিজয়, মুক্ত বাতাস, শ্বাস নিঃশ্বাস নেওয়া, এটা যে কী আনন্দ, কীভাবে এটা ভাষা প্রকাশ করা যায় না। যখন শুনলাম যে স্বাধীন হচ্ছে 16 তারিখে, হ্যাঁ, আমি তখনও বিজয় উল্লাস কী যে জিনিস, এটা ভাষায় তখন এটা বোঝানো যাবে না কী জিনিস। সেটা হাতে ফ্ল্যাগ নেওয়া, ঘোরাচ্ছি, জানাচ্ছি আমাদের স্বাধীন হয়ে গেছে, আমাদের স্বাধীন।